শিক্ষক সুশীল বাবু, বয়স ৫৩ বছর, প্রায় ২৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। অবসর জীবন খুব দূরে নয়। সুশীল স্যারের চোখে জল। তিনি দেয়ালে টাঙানো ছাত্রছাত্রীদের পুরনো ছবি দেখছেন। এ শুধু একটি ক্লাসরুম নয়, এ তার জীবন। এই ৪ দেওয়ালের মধ্যেই কেটে গেছে একটা আস্ত জীবন। ২৫ বছরের শিক্ষকতা। একটা গোটা প্রজন্মকে হাতে ধরে অক্ষর চিনিয়েছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন। আজ এই পড়ন্ত বেলায়, যখন শিক্ষক জীবনের ইনিংস প্রায় শেষের দিকে, তখনই নিয়তির এক কঠিন পরীক্ষা এসে দাঁড়াল সামনে। টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট। আবার পরীক্ষা। চোখে মুখে গভীর উদ্বেগ নিয়ে সুশীলবাবু কাঁপা স্বরে বলে চলেছেন, জীবনের এতগুলো বছর পার করে এসে যখন চুল পেকেছে, হাত কেঁপেছে চকের গুঁড়োতে, তখন আমাকে প্রমাণ করতে হবে যে আমি যোগ্য। এতদিন তবে কি ছিলাম? এই যে হাজার হাজার ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত, তাদের সেই ভিতটা কি তবে ভুল ছিল? দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, শিক্ষার মান উন্নয়নে টেট পাস বাধ্যতামূলক। যারা এখনও ৫ বছরের বেশি চাকরি করবেন, তাদের আগামী ২ বছরের মধ্যে এই যোগ্যতা অর্জন করতেই হবে, অন্যথায় বাধ্যতামূলক অবসর। সুশীল স্যারের স্ত্রী এসে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, তুমি পারবে। এই বয়সে আর কটা দিন বাকি, আর যদি নাও হয় তাহলে কি? তোমার মতো একজন শিক্ষককে কি শুধু একটা পরীক্ষার খাতায় বিচার করা যায়? অভিমানের সঙ্গে সুশীলবাবু বললেন, বিষয়টা শুধু পাশ ফেলেন নয়, এটা আমাদের আত্মমর্যাদার প্রশ্ন। এই স্কুল আমার দ্বিতীয় ঘর। এত বছর পর আমার ছাত্রছাত্রীদের সামনে মুখ দেখাবো কি করে, যদি সবাই জানে আমি নাকি অযোগ্য? শিক্ষার অধিকার আইন বা আরটি অ্যাক্টের মূল্য আমি বুঝি, কিন্তু এই বয়সে এই নির্দেশের আঘাত বড্ড বেশি। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ভারতের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবং ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের ওপর বিশদে আলোচনা করব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শিক্ষার অধিকার আইন রাতারাতি আসেনি, এর একটি দীর্ঘ ইতিহাস আছে। ২০০২ সাল ৮৬তম সাংবিধানিক সংশোধনী প্রকাশিত হয়। এই সংশোধনীতে ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ২১ ক যুক্ত করা হয়। এর ফলে ৬ থেকে ১৪ বছর বয়সী সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা একটি মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত হয়। ২০০৯ সাল পাশ হয় আরটিই আইন। অনুচ্ছেদ ২১ ক কে কার্যকর করতে ভারতীয় সংসদ ৪ অগস্ট ২০০৯ সালে এই আইনটি পাশ করে। ১ এপ্রিল ২০১০ থেকে এই আইনটি জম্মু কাশ্মীর ছাড়া সারা দেশে কার্যকর হয়। এই আইন শিক্ষার অধিকারকে কেবলমাত্র নীতি হিসাবে নয়, বরং একটি আইনগত বাধ্যবাধকতা হিসাবে প্রতিষ্ঠা করেছে। সংক্ষেপে, আরটিই আইন শুধুমাত্র শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করেনি, এটি দেশের শিক্ষা ব্যবস্থায় একটি কাঠামোগত পরিবর্তন এনেছে। শিক্ষকদের জন্য এই আইন একদিকে যেমন চাপ ও মানদণ্ড বাড়িয়েছে, তেমনি অন্যদিকে তাদের পেশাদারিত্ব ও গুরুত্বকে আরও সুপ্রতিষ্ঠিত করেছে। আরটিই আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষকের পেশাগত মান উন্নয়ন নিশ্চিত করা। এই আইন অনুযায়ী শিক্ষকের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষকদের অবশ্যই জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ দ্বারা নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। এর মধ্যে সাধারণত স্নাতক ডিগ্রি এবং শিক্ষক প্রশিক্ষণের ডিগ্রি বা ডিপ্লোমা, যেমন ডিএলএড, বিএড অন্তর্ভুক্ত। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক হিসাবে যোগ দেওয়ার জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনে বলা হয়েছে যে বিদ্যালয়ে যথাযথভাবে প্রশিক্ষিত ও যোগ্য শিক্ষক নিয়োগ করতে হবে। এই কঠোর মানদণ্ড নির্ধারণের মূল লক্ষ্য ছিল শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। ২০১৭ সালের আরটিই আইনের সংশোধনী সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সংশোধনীতে যেসব শিক্ষক তখনও ন্যূনতম পেশাগত যোগ্যতা, যেমন ডিএলএড, বিএড অর্জন করতে পারেননি, তাদের সেই যোগ্যতা অর্জন করার জন্য সময়সীমা বাড়ানো হয়, যা ছিল সাধারণত ২০১৯ সালের ৩১ মার্চ।
এর উদ্দেশ্য ছিল চাকরিরত শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা। প্রথমে আরটিই আইনে পঞ্চম এবং অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থীকে ফেল না করানোর নীতি বা নো ডিটেনশন পলিসি ছিল। পরবর্তীকালে সংশোধনী এনে রাজ্য সরকারগুলিকে এই নীতিতে পরিবর্তন আনার অনুমতি দেওয়া হয়, যাতে শিক্ষার মান বজায় থাকে। আরটিই আইন শিক্ষকদের জীবনে একাধিক ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এনেছে। ন্যূনতম যোগ্যতা বাধ্যতামূলক হওয়ায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হয়েছে, যা তাদের সামগ্রিক মান উন্নত করেছে। শিক্ষকদের সপ্তাহে কমপক্ষে ৪৫ ঘণ্টা কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষক ছাত্র অনুপাত বা পিউপেল টিচার রেশিও সুনির্দিষ্ট করা হয়েছে। শিক্ষকদের ব্যক্তিগত টিউশন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। ১০ বছরের জনগণনা, নির্বাচন এবং দুর্যোগ মোকাবিলা ছাড়া শিক্ষকদের অন্য কোনো অশিক্ষামূলক কাজে নিয়োগ না করার সুপারিশ করা হয়েছে। শিশুদের শারীরিক ও মানসিক হয়রানি বা শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হয়েছে, যা শিক্ষকদের শিশুকেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষণ পদ্ধতি গ্রহণে উৎসাহিত করেছে। গুণগত মান নিশ্চিত করতে শিক্ষকদের নির্দিষ্ট পাঠ্যক্রম সঠিক সময়ে শেষ করা, প্রতিটি শিক্ষার্থীর মূল্যায়ন করা এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে, যা কর্মরত শিক্ষকদের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কর্মরত শিক্ষকদের চাকরি এবং পদোন্নতি ধরে রাখতে হলে টেট পাস বাধ্যতামূলক। যারা টেট চালুর আগেই শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন, তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য। তবে আদালত একটি গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে। যেসব শিক্ষকের অবসরের জন্য ৫ বছরের কম সময় বাকি আছে, তাদের ক্ষেত্রে টেট পাসের এই নিয়ম বাধ্যতামূলক করা হয়নি। সুপ্রিম কোর্টের এই রায়টি এসেছে আঞ্জুমান ইশাত এ তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য মামলা থেকে, যা আবার তার পূর্ববর্তী প্রমতি এডুকেশনাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট বনাম ভারত গরিমা মামলার সঙ্গে সম্পর্কযুক্ত। চলুন এই দুটি মামলা সম্পর্কে বিশদে আলোচনা করা যাক। প্রমতি এডুকেশনাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট বনাম ভারত সরকার। ২০১৪ সালের এই মামলার মূল বিষয়বস্তু ছিল শিক্ষার অধিকার আইন ২০০৯ বা আরটিই অ্যাক্ট ২০০৯ এবং সংবিধানের ১৫(৫) এবং ২১(এ) অনুচ্ছেদের বৈধতা নিয়ে। ২০০৯-এর আরটিই আইন ভারতে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করে। এই আইনের একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল, যা বেসরকারি স্কুলগুলোকে তাদের মোট আসনের ২৫% আর্থিকভাবে অসহায় ও পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য সংরক্ষণ করতে বাধ্য করে। কিন্তু এই আইনটি সংবিধানের কিছু অনুচ্ছেদের সঙ্গে কন্ট্রাডিক্টরি বলে অভিযোগ ওঠে, বিশেষ করে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বা মাইনরিটি এডুকেশন ইনস্টিটিউশনসগুলোর অধিকারের সঙ্গে। সংবিধানের ৩০(১) নম্বর অনুচ্ছেদ সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের পছন্দমতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার দেয়। এখানেই সমস্যার শুরু। এই মামলায় সুপ্রিম কোর্টের সামনে দুটি প্রধান প্রশ্ন ছিল। প্রথমত, সংবিধানের ২১(এ) এবং ১৫(৫) অনুচ্ছেদ কি সংবিধানের মৌলিক কাঠামোর বিরোধী? দ্বিতীয়ত, আরটিই অ্যাক্ট কি সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য? এই দুটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আদালত সংবিধানের বিভিন্ন দিক খতিয়ে দেখে। বিচারপতিদের বেঞ্চ এই সিদ্ধান্তে উপনীত হয় যে সংবিধানের ২১(এ) অনুচ্ছেদটি আর্টিকেল ২১ থেকে উদ্ভূত একটি মৌলিক অধিকার। এটি শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করে এবং এটি মৌলিক কাঠামোর বিরোধী নয়। যেহেতু শিক্ষা একটি মৌলিক অধিকার, তাই রাষ্ট্র এটি নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করতে পারে। সংবিধানের ১৫(৫) অনুচ্ছেদটি রাষ্ট্রকে পিছিয়ে পড়া ক্লাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণের ক্ষমতা দেয়। আদালত এটিকে বৈধ বলে ঘোষণা করে। তাদের মতে এটি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ এবং এটি বেসরকারি প্রতিষ্ঠানের সাংবিধানিক অধিকারের ওপর যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করে। আদালত এটাও স্পষ্ট করে দেয় যে বেসরকারি অসংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ১৯(১)জি অনুচ্ছেদ অনুযায়ী ব্যবসা পরিচালনা করার অধিকার আছে, কিন্তু জনস্বার্থে সরকার তাতে হস্তক্ষেপ করতে পারে। ২৫% আসন সংরক্ষণ এই হস্তক্ষেপেরই একটি অংশ এবং এটি যুক্তিসঙ্গত। এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিতর্কিত দিকটি ছিল সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থান।
সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দেয় যে সংবিধানের ৩০(১) নম্বর অনুচ্ছেদের অধীনে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর শিক্ষার অধিকার আইন ২০০৯-এর ২৫% আসন সংরক্ষণের ধারাটি প্রযোজ্য হবে না। আদালত যুক্তি দেয় যে যদি সরকার এই প্রতিষ্ঠানগুলোতে বাইরের ছাত্রছাত্রী ভর্তির জন্য বাধ্য করে তাহলে তাদের নিজেদের সম্প্রদায়ের জন্য প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার ক্ষুণ্ণ হবে। এটি তাদের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত। তাই সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোকে এই আইনের আওতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়। প্রমতি মামলার এই রায়ে শিক্ষাক্ষেত্রে একটি বড় প্রভাব ফেলে। এর ফলে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার অধিকার আইনের অনেক বিধান থেকে মুক্ত হয়ে যায়, যা তাদের স্বায়ত্তশাসনকে আরও শক্তিশালী করে। তবে এই রায়ের কিছু সমালোচনাও হয়েছিল। অনেকে মনে করেন এর ফলে সামাজিক অন্তর্ভুক্তি বা সোশ্যাল ইনক্লুশন ব্যাহত হতে পারে। আঞ্জিমান ইশাত-এ-তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য। মহারাষ্ট্র সরকার একটি নির্দেশিকা জারি করে যেখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য টেট বাধ্যতামূলক করা হয়। আঞ্জুমান ইশাত-এ-তালিম ট্রাস্ট, যা একটি সংখ্যালঘু প্রতিষ্ঠান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে। তাদের যুক্তি ছিল, যদি টেট বাধ্যতামূলক করা হয় তাহলে তাদের নিজেদের পছন্দমতো শিক্ষক নিয়োগের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে। বোম্বে হাইকোর্ট এই সরকারি নির্দেশিকাকে বহাল রাখে, ফলে মামলাটি সুপ্রিম কোর্টে গড়ায়। সুপ্রিম কোর্টে আঞ্জুমান ট্রাস্টের আইনজীবী যুক্তি দেন যে টেট বাধ্যতামূলক করা সংবিধানের ৩০(১) অনুচ্ছেদের পরিপন্থী। এটি সংখ্যালঘু প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ। তবে আদালত এখানে একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। আদালত বলে যে শিক্ষকের মান ও যোগ্যতা নিশ্চিত করা শিক্ষা ব্যবস্থার জন্য অপরিহার্য। এটি শুধু শিক্ষকের অধিকার নয়, বরং শিশুদের যথার্থ শিক্ষা পাওয়ার অধিকার। সংবিধানের ২১(এ) অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষা একটি মৌলিক অধিকার। তাই এই অধিকারকে বাস্তবায়ন করার জন্য টেট এর মতো মানদণ্ড থাকা প্রয়োজন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে টেটকে বাধ্যতামূলক করা সংখ্যালঘু প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসনে কোনো হস্তক্ষেপ নয়, বরং এটি শিক্ষার মান উন্নয়নের একটি যুক্তিসঙ্গত পদক্ষেপ। এটি ৩০(১) অনুচ্ছেদের বিরোধী নয়। আদালত উল্লেখ করে, শিক্ষার মান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কিছু যুক্তিসঙ্গত নিয়ম তৈরি করতে পারে। এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হল সুপ্রিম কোর্ট তার পূর্ববর্তী প্রমতি মামলার রায় নিয়ে প্রশ্ন তোলে। আদালত বলে যে প্রমতি মামলার রায়টি অনেক বেশি ব্যাপক ছিল এবং এটি টেট এর মতো যোগ্যতার মানদণ্ডকে উপেক্ষা করেছিল। আদালত এই মামলাটিকে একটি বৃহত্তর বেঞ্চে বা লার্জার বেঞ্চে পাঠিয়েছে, যাতে সংবিধানের ২১(এ) এবং ৩০(১) অনুচ্ছেদের মধ্যে একটি স্পষ্ট সমন্বয় করা যায়। তবে এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে অন্তর্বর্তীকালীন কিছু নির্দেশিকা জারি করেছে। প্রথমত, এখন থেকে সমস্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য টেট পাশ করা বাধ্যতামূলক। দ্বিতীয়ত, যারা ইতিমধ্যেই শিক্ষক হিসেবে কাজ করছেন এবং যাদের চাকরির মেয়াদ ৫ বছরের কম, তাদের টেট পাশ করার প্রয়োজন নেই, তবে পদোন্নতির জন্য তাদের টেট পাশ করতে হবে। তৃতীয়ত, যারা এখনও টেট পাশ করেননি কিন্তু চাকরিতে আছেন এবং যাদের চাকরির মেয়াদ ৫ বছরের বেশি, তাদের ২ বছরের মধ্যে টেট পাশ করতে হবে। ব্যর্থ হলে তাদের চাকরি থেকে বাধ্যতামূলক অবসর নিতে হবে। সংবিধানের ১৪২ ধারা হল সুপ্রিম কোর্টের সুপার পাওয়ার। এটি সুপ্রিম কোর্টকে প্রচলিত আইন বা বিধির কঠোর সীমানা অতিক্রম করে এমন পরিস্থিতিগুলিতে হস্তক্ষেপ করার ক্ষমতা দেয় যেখানে প্রচলিত আইন প্রয়োগ করলে ন্যায় বিচার নিশ্চিত হয় না। সুপ্রিম কোর্টের নির্দেশের পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্রুত সমস্ত জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলকে বা ডিপিএসসিকে প্রভাবিত শিক্ষকদের তালিকা প্রস্তুত ও জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, যা শিক্ষকদের মধ্যে আরও উদ্বেগ বাড়িয়েছে। শিক্ষার মান উন্নয়নের প্রশ্নে এই রায়কে ইতিবাচক হিসেবে দেখা হলেও এই নির্দেশ সামনে আসার পরই শিক্ষক মহলে শুরু হয়েছে বিতর্কের ঝড়। প্রশ্ন উঠছে, কেন এই অসন্তোষ? এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে শিক্ষার অধিকার আইন বা আরটিই অ্যাক্ট কার্যকর হওয়ার আগে নিযুক্ত শিক্ষকদের নিয়ে। ২০০৯ সালের আরটিই অ্যাক্ট এবং এনসিটিই এর নির্দেশিকা কার্যকর হয়েছিল ২০১০-১১ সাল থেকে। শিক্ষক সংগঠনগুলির দাবি, যারা ২০১০ সালের আগে নিযুক্ত হয়েছিলেন তাদের নিয়োগের সময় প্রচলিত সমস্ত যোগ্যতা পূরণ করেই তারা চাকরিতে যোগ দিয়েছিলেন। তাদের জন্য নতুন করে টেট পাশ করা বাধ্যতামূলক করা কি আদৌ যুক্তিযুক্ত?
অনেক শিক্ষকেরই দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। তাদের মতে এত বছরের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি পরীক্ষার ভিত্তিতে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হওয়াটা হতাশাজনক। তাদের বয়স এবং এই বয়সে পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নেওয়ার চাপও তাদের দুশ্চিন্তার অন্যতম কারণ। এখন প্রশ্ন হল, শিক্ষার মান উন্নয়নের প্রশ্নে যদি শিক্ষকদের এমন পরীক্ষায় বসতে হয়, তবে অন্য প্রফেশনের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে না কেন? দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের চাকরির নিরাপত্তা না থাকলে পরবর্তী প্রজন্ম শিক্ষকতা পেশা গ্রহণে বিমুখ হবে। বিভিন্ন শিক্ষক সংগঠন সুপ্রিম কোর্টের এই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক জীবনের শিক্ষকতা বনাম একটি পরীক্ষার সংস্থাপত্র। এই রায় বহু শিক্ষকের জীবনে নতুন ঝড় তুলেছে। একদিকে ছাত্রছাত্রীদের জন্য উন্নত শিক্ষার আশ্বাস, অন্যদিকে কর্মরত শিক্ষকদের ভবিষ্যতের অনিশ্চয়তা। সময়ের কোষ্ঠীপাছরেই প্রমাণিত হবে এই কঠিন রায়ের যৌক্তিকতা। এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।